হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। এক্সাম কাছে আসছে, তাই না? টেনশন বাড়ছে, সময় কম। এই সময় সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা কি বারবার রিভিশন এবং সেই রিভিশনটাকে প্র্যাকটিক্যাল করা, অর্থাৎ মক টেস্টে পার্টিসিপেট করা। আর এই দুটোই ফিচার্স কিন্তু আমাদের রিভিশন ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে খুব অল্প টাকার মধ্যেই। সো নিচে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, তোমরা কন্ট্যাক্ট করে আরো বিষয়টা এক্সপ্লোর করতে পারো, কোনো কোয়ারিজ থাকলে সেটা জানতে পারো। লাস্ট ক্লাসে আমরা পলিটির মোস্ট ইম্পর্টেন্ট 40 কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব জিকের ইম্পর্টেন্ট বেশ কিছু কোশ্চেন নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন এখানে রয়েছে কি, দ্য ইলবার্ট বিল কন্ট্রোভার্সি ওয়াজ স্পার্ক দ্য রেসিয়াল টেনশন টুক প্লেস ইন দ্য ইয়ার। সো বেসিক্যালি যে ইলবার্ট বিল যে কন্ট্রোভার্সিটা হয়েছিল সেটা কত সালে হয়েছিল? 1883 সালে হয়েছিল। এবং এখান থেকে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, বেসিক্যালি ইলবার্ট বিলটা কি ছিল? এই সময় এই বিলে বলা হয়েছিল যে যারা ব্রিটিশ জাজ তারা কি করতে পারবে, ইন্ডিয়ানদের ট্রায়াল করতে পারবে, কিন্তু ইন্ডিয়ান জাজরা ব্রিটিশদের ট্রায়াল করতে পারবে না। এই নিয়ে একটা বেসিক্যালি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল। এটাই বেসিক্যালি ইলবার্ট বিল নামে কন্ট্রোভার্সি নামে পরিচিত। এবং আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে বিভিন্ন প্রকার বিল, বিভিন্ন প্রকার অ্যাক্ট গুলো আমাদের মডার্ন হিস্ট্রির, সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের এসে থাকে, তাই না? আমাদের চার্টার অ্যাক্ট থেকে স্টার্ট করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পর্যন্ত যে অ্যাক্ট গুলো রয়েছে, যেমন সিম্পলি একটা এক্সাম্পল দিই তোমাদের, যে 1990 যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল 1919 সেটাকে সেখানে কি ইন্ট্রোডিউস করা হয়েছিল? সেখানে ডায়ার কি ইন্ট্রোডিউস করা হয়েছিল। ডায়ার কি কি বিষয়গুলো, এগুলো জিনিস কিন্তু জানতে হবে তোমাদেরকে, এখান থেকে কোশ্চেন এসে থাকে, তাই না? সো নেক্সট আমাদের কি রয়েছে, কোশ্চেন নাম্বার 2, দ্য পুনা প্যাক্ট অফ 1932 ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য মহাত্মা গান্ধী অ্যান্ড, তো পুনা প্যাক্ট কার্টার মধ্যে হয়েছিল? আমরা সবাই জানি যে আমাদের একদিকে মহাত্মা গান্ধী ছিলেন, অপরদিকে কে ছিলেন? বি আর আম্বেদকর, তাই না? এবং এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই প্যাক্টটা হয়েছিল কখন? যখন আমাদের সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট চলছিল। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে রাউন্ড টেবিল কনফারেন্স গুলো, তিনটা রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, কোনটাতে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটা পার্টিসিপেট করেছিল, এবং বাকি যে আদার্স যেমন মুসলিম লীগ ছিল, এদিকে আম্বেদকর, এনারা কোন রাউন্ড টেবিল কনফারেন্সে পার্টিসিপেট করেছিলেন, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে কোশ্চেন এসে থাকে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কোশ্চেন নাম্বার 3, the Government of India Act 1935 introduced which system in the province? তাহলে 1935 এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখানে কি ইন্ট্রোডিউস করা হয়েছিল? বেসিক্যালি সেখানে যখন আমরা দেখব যে আমাদের যে প্রভিন্সিয়াল অটোনমি, আমাদের বিভিন্ন যে স্টেট গুলো, এই স্টেট গুলোকে বেসিক্যালি সেখানে প্রভিন্স বলা হয়েছিল, এবং তাদেরকে কি করা হয়েছিল? অটোনমি দেওয়া হয়েছিল। এর প্রিভিয়াসলি যে অ্যাক্টটা ছিল সেটা 1919 অ্যাক্ট, সেখানে প্রভিন্স গুলোকে কি দেওয়া হয়েছিল? ডায়ার্কি, ঠিক আছে? এবং এই নেক্সট অ্যাক্টেই তাদেরকে প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়, এবং সেন্টারে সেন্টারে ডায়ার্কি এই অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়, ঠিক আছে? সেন্টারে ডায়ার্কি 1935 এর অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়। এই জিনিসটা মাথায় রাখবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান ওয়াজ ডিমার্কেটেড বাই দ্য কমিশন চেয়ার বাই। সো ইন্ডিয়া আর পাকিস্তানের বাউন্ডারি যে ডিমার্কেটেড হয়েছিল, সেই সেটা চেয়ারম্যান কে ছিলেন? সেটা সিরিল র্যাডক্লিফ সেটা চেয়ারম্যান ছিলেন। এবং সেই জন্যই আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লাইনটা রয়েছে সেটাকে র্যাডক্লিফ লাইন বলা হয়। কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে যে লাইনটা রয়েছে সেটার নাম কিন্তু র্যাডক্লিফ লাইন, কারণ বাংলাদেশ প্রিভিয়াসলি পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান, তাই না? ঠিক একইভাবে ইম্পর্টেন্ট যে আমাদের পাকিস্তান অ্যান্ড আফগানিস্তানের মধ্যে যে লাইনটা রয়েছে সেটার নাম কি? ঠিক একইভাবে ইন্ডিয়া অ্যান্ড আমাদের চায়না, তাই না? তাহলে ইন্ডিয়া চায়নার মধ্যে ম্যাকমোহন লাইন, আর পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে দুরান লাইন। ঠিক একইভাবে কোন কোন দেশের মধ্যে সব থেকে লংগেস্ট বর্ডার রয়েছে? তাহলে সেটা কি হয়ে যাবে? আমাদের ইউএসএ অ্যান্ড কানাডা। ইউএসএ অ্যান্ড কানাডার মধ্যে কি সব থেকে লম্বা বর্ডার রয়েছে, তাই না? সেই জিনিসটা মাথায় রাখতে হবে, যেই বর্ডারটাকে কি বলা হয়? 49 ডিগ্রি, 49 ডিগ্রি প্যারালাল। ঠিক একইভাবে 36 ডিগ্রি প্যারালাল, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, সেগুলো মাথায় রাখতে হবে, কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এগুলো জিকের কোশ্চেন তোমাদের নরমালি। কোশ্চেন নাম্বার 5, দ্য লখনৌ প্যাক্ট অফ 1916 ওয়াজ সাইন আন্ডার হুইচ প্রেসিডেন্সি অফ দ্য কংগ্রেস? তো 1916 এ যে আমাদের লখনৌ প্যাক্ট হয়েছিল, তো লখনৌ প্যাক্ট বেসিক্যালি কার কার মধ্যে হয়েছিল? আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে বেসিক্যালি লখনৌ প্যাক্ট হয়েছিল। এখানে চেয়ারম্যান ছিলেন কে? আম্বিকা চারণ মজুমদার। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং এখানে আরেকটি জিনিস ইম্পর্টেন্ট, যে আমাদের যে গরম দল আর নরম দল, তাই না, তারাও কিন্তু এখানে ইউনাইটেড হয়েছিল লখনৌ প্যাক্টের সময়, ঠিক আছে? এই জিনিসটাও মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, হুইচ হারাপ্পান সাইট ইজ ফেমাস ফর দ্য এনসিয়েন্ট ডকইয়ার্ড? সো যেখানে ডকইয়ার্ড পাওয়া গেছে, ইন্ডিকেটিং দ্য ম্যারিটাইম ট্রেড। সো ম্যারিটাইম ট্রেড এর জন্য কি দরকার? যে একটা বন্দর দরকার, সেটা কোথায় পাওয়া গেছে? লোথালে। আর
আমরা জানি যে আইভিসি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কোন সভ্যতার সাথে ট্রেড হতো, সেটা কি মেসোপটেমিয়া সভ্যতার সাথে, কারণ আমরা বিভিন্ন প্রকারে কি পেয়েছি, সিল পেয়েছি, তাই না? সেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে এইটুকুটাই করলে চলবে। আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে প্রত্যেক বছর তোমাদের একটা করে কোশ্চেন থেকেই থাকে। তো দেখে নেবে ভালো মতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, ইন হুইচ ইয়ার অ্যাপ্রক্সিমেটলি ওয়াজ দ্য কলিঙ্গ ওয়ার ফট, মানে কলিঙ্গ যে যুদ্ধ হয়েছিল সেটা কখন হয়েছিল, আর আফটার হুইচ দ্য অশোকা এমব্রেসেস বুদ্ধিজম। হ্যাঁ, এবং অশোকা যে কলিঙ্গ যুদ্ধ হওয়ার পরে তিনি বুদ্ধিজম কি করেছিলেন, কনভার্ট হয়ে গেছিলেন, তাই না? যে ধাম্মা ঘোষ কনভার্টেড ইনটু ভেরি ঘোষ, ভেরি ঘোষ কনভার্টেড ইনটু ধাম্মা ঘোষ, বেসিক্যালি এটাকে বলা হয়। আগে তিনি ভেরি ঘোষ ছিলেন, কনভার্টেড হয়ে ধাম্মা ঘোষ হয়ে গেছিলেন। তিনি কোন ধর্মতে কনভার্ট হয়েছিলেন, সেটা ছিলেন বুদ্ধিজম। এবং হ্যাঁ, ঠিক আছে, এইটুকুটা আপাতত। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, দ্য রক কাট কাইলাসা টেম্পল অ্যাট দ্য ইলোরা ওয়াজ বিল্ড আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ হুইচ ডাইনাস্টি। আমাদের যে এলোরার যে টেম্পল রয়েছে, ঠিক আছে, কাইলাসা টেম্পল, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বেসিক্যালি এটা যে রাষ্ট্রকূট ডাইনাস্টি ছিল তারা এটাকে বিল্ড করেছিলেন। ওকে, next question, question number 9, the Muhammad bin Tughlaq is famous for the controversial shifting। আমরা যাকে বেসিক্যালি মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলে জানি, তাই না? তাহলে তিনি বেশ কিছু ডিসিশন নিয়েছিলেন তার টেনিওরে, তার সময়কালে, যার জন্যই তাকে পাগলা রাজা বলে জানি। তার মধ্যে একটা ডিসিশন ছিল কি, যে ক্যাপিটাল শিফট, দিল্লি থেকে ক্যাপিটাল শিফট করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, সাউথে। সাউথে সেই জায়গাটার নাম কি, দৌলতাবাদ বা দেবগিরি, দৌলতাবাদ বা দেবগিরি, এটা কোথায় রয়েছে, মহারাষ্ট্রে, তাই না? Next question, question number 10. The Palghat or the Palakkad, the gap connected which two states? Basically এখানে যে আমাদের যখন আমরা ইন্ডিয়ান ম্যাপ দেখবো এইভাবে, সো ইন্ডিয়ান ম্যাপের ওয়েস্টার্ন সাইডে এদিকে আরাবিয়ান সি, আর এখানে আমাদের ওয়েস্টার্ন ঘাট রয়েছে, তাই না? ওয়েস্টার্ন ঘাটের মধ্যে আমরা তিনটা গ্যাপ দেখবো। তিনটে গ্যাপ বলতে এগুলোকে ভ্যালি বলা হয় বেসিক্যালি, থালঘাট, ভোরঘাট আর পালঘাট। পালঘাট একদম সাউথে রয়েছে, সেটা বেসিক্যালি কাকে কাকে কোন কোন স্টেটকে কানেক্ট করে, কেরালা এবং তামিলনাড়ুকে। বেসিক্যালি এখানে দুটো সিটি রয়েছে, কেরালার কি রয়েছে, কোচিন, কেরালার কোচিন সিটি রয়েছে, আর তামিলনাড়ুর এখানে কোয়েম্বাটুর রয়েছে, কোয়েম্বাটুর এটাকে কানেক্ট করে। আর দুটো স্টেট কি কি, কেরালা, এবং ঠিক একইভাবে এটা কি পালঘাট, তার উপরে দুটো ঘাট রয়েছে, একটা হলো কি থালঘাট, আর তার নিচে রয়েছে ভোরঘাট। সো থালঘাট কাকে কাকে কানেক্ট করে, এটা কানেক্ট করে কাকে, নাসিক অ্যান্ড মুম্বাইকে। আর তার নিচে ভোরঘাট রয়েছে, ভোরঘাট কাকে কানেক্ট করে, এখানে রয়েছে কি পুনে, পুনে অ্যান্ড মুম্বাই, এই জিনিসগুলো মাথায় রাখবে। আর তার নিচে পালঘাট, পালঘাট কোচিন এবং কোয়েম্বাটুরকে কানেক্ট করে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট মাথায় রাখবে। তিনটা গেপ কি, আমাদের যে ওয়েস্টার্ন ঘাট রয়েছে তার সবচেয়ে হাইয়েস্ট পিকের নাম কি, আমাদের সাদার্ন যে আদার্স যে মাউন্টেন্স গুলো রয়েছে, যেমন পালানি হিলস রয়েছে, তোমার কার্ডামাম রয়েছে, তারপরে আমাদের ইস্টার্ন ঘাট রয়েছে, তারপর আন্নামালাই রয়েছে, তাই না? সব থেকে সাদার্ন যে আমাদের হিল গুলো রয়েছে, সব থেকে উচ্চতম শৃঙ্গ কি, আন্নামালাই পর্বতে কি, আনাইমুদি, তাই না? সেগুলো মাথায় রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ল্যান্ডলক কান্ট্রিজ বাই এরিয়া। সব থেকে বড় ল্যান্ডলক কান্ট্রি বাই এরিয়া, সেটা কি, কাজাখস্তান। আর এখানে তোমরা যদি জেনে থাকো, আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে ডাবল ল্যান্ডলক কান্ট্রি, এটা কমেন্টের মাধ্যমে জানাবে যে ডাবল ল্যান্ডলক কান্ট্রিকে, ডাবল ল্যান্ডলক মানে সেই কান্ট্রিটার সারাউন্ডিং এ যে সমস্ত কান্ট্রি রয়েছে সেগুলো ল্যান্ডলক কান্ট্রি, এমন কান্ট্রি কি রয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, আর ল্যান্ডলক কান্ট্রি কি, যে কান্ট্রির চারিদিকে কোনো প্রকার কি নেই, সমুদ্রের অ্যাক্সেস নেই, কোনো প্রকার সি বা ওশেন বা বে গালফ কারো অ্যাক্সেস নেই, সেগুলোকে ল্যান্ডলক কান্ট্রি বলা হয় বেসিক্যালি। কোশ্চেন নাম্বার 12, দ্য লোয়েস্ট পয়েন্ট অন দ্য আর্থস ল্যান্ড সারফেস। আমাদের যে ভূপৃষ্ঠ রয়েছে তার সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা, সেটা হচ্ছে ডেড সি, তাই না? ডেড সি কোথায় কোথায় রয়েছে, কার কার মধ্যে রয়েছে ডেড সি, ডেড সি কোন কোন সমুদ্রকে কাকে কাকে কানেক্ট করে, এগুলো ভালো মতো ম্যাপটা দেখে নেবে ওয়েস্ট এশিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, দ্য জিম কর্বেট ন্যাশনাল পার্ক, ইন্ডিয়াস ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইজ দ্য লোকেটেড। তাহলে আমাদের ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক কি, সব থেকে প্রথম যেটা ন্যাশনাল পার্ক ছিল সেটা ছিল কি, জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে উত্তরাখণ্ডে, এই জিনিসটা মাথায় রাখবো। তার পাশ দিয়ে কোন নদী বয়ে যাচ্ছে, রামগঙ্গা নদী জিম কর্বেট ন্যাশনাল পার্কের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে আমাকে।
পাশাপাশি এখান থেকে যে ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার বিভিন্ন যে আমাদের ন্যাশনাল পার্ক গুলো রয়েছে, পশ্চিমবঙ্গে কোনো ন্যাশনাল পার্ক রয়েছে না, সব থেকে ইন্ডিয়ার বড় ন্যাশনাল পার্ক গুলো কি কি, আমাদের যেমন রয়্যাল বেঙ্গল টাইগার কোন ন্যাশনাল পার্কে পাওয়া যায়, আমাদের এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায়, আমাদের এলিফ্যান্টস, এশিয়াটিক এলিফ্যান্টস কোথায় পাওয়া যায়, ঠিক একইভাবে আমাদের ওয়ান হর্ন রাইনোস কোথায় পাওয়া যায়, ঠিক আছে, আমাদের চিতা কোন ন্যাশনাল পার্কে ইন্ট্রোডিউস করা হয়েছিল, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু ন্যাশনাল পার্ক থেকে ইম্পর্টেন্স, এগুলো দেখে নেবেন। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, দ্য বেস ইয়ার অফ দ্য ইন্ডিয়ান কারেন্ট গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে আমাদের যে জিডিপি মেজার করা হয় তার একটা বেস ইয়ার থাকে। বেস ইয়ার মানে আমি আমাদের এই সময় 2026-এর 26-27-এর আমি জিডিপি ক্যালকুলেট করব, তাহলে নিশ্চয়ই সেটাকে কারোর সাথে কম্পেয়ার যেই ইয়ারটার সাথে করি সেই ইয়ারটাকেই বেসিক্যালি বেস ইয়ার মানা হয়। ঠিক আছে, এটা আমরা একটা ইয়ারকে কি করি, যে ইয়ারে আমাদের সব থেকে মানে কোনো প্রকার যুদ্ধ থাকে না, কোনো প্রকার ইন্টারন্যাশনাল পিস থাকে, সমস্ত কিছু, কোনো প্রকার আমাদের মহামারী থাকে না, সেই ধরনের একটা ইয়ারে আমরা বেস ইয়ার হিসাবে কি করি, ধরে নিই। তো এই বেস ইয়ারটা 2011-12 না, এটা বর্তমানে চেঞ্জ করে দেওয়া হয়েছে, বেস ইয়ার চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে এখন বেস ইয়ার 2022-2023, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, বেস ইয়ার 2022-23। ওকে, next question, question number 15, the union finance minister who introduced the 1991 economic liberalization, the reforms was, so basically আমাদের 1991 এ তিনটা রিফর্মস করা হয়েছিল, কি কি, বেসিক্যালি সেই রিফর্মস গুলোকে বলা হয় এলপিজি রিফর্মস। এলপিজি রিফর্মস, যখন আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট চলে গেছিল, একদমই আমাদের কাছে ডলার ছিল না বা ফরেন কারেন্সি ছিল না যার মাধ্যমে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবো, সেই সময় আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ফার্স্টলি কিছু বড় কিছু ধার নিই। তো ওয়ার্ল্ড ব্যাংক না, আইএমএফ এর কাছ থেকে আমরা নিই, কিন্তু আইএমএফ এর কাছ থেকে মানি নেওয়ার আগেও পূর্বেও আমরা কিছু সুইস ব্যাংক থেকে কিছু বড় করি, এবং তার পাশাপাশি ব্রিটিশ ব্যাংক থেকে কিছু বড় করি। আমাদের সিচুয়েশন একটু নর্মাল হয়, তারপরে আমরা আইএমএফ থেকে কি করি, মনিটারি হেল্প নিই। সো আইএমএফ যখন কোনো দেশকে হেল্প করে, তারা কিছু কন্ডিশন দেয়, কিছু শর্ত দেয় ইকোনমিক রিফর্মস এর জন্য, যেটা ইন্ডিয়াকে দেওয়া হয়েছিল, সেটা ছিল এলপিজি রিফর্মস, মানে কি, এল ফর লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, আর জি ফর গ্লোবালাইজেশন। ঠিক আছে, সো এই সময় আমাদের যিনি আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, তিনি কি, আমাদের ফর্মার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি ডক্টর মনমোহন সিং ছিলেন। ওকে, এই জিনিসটা মাথায় রাখবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, আন্ডার দ্য এমজি নারেগা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্ট, এই জিনিসটা ফুল ফর্মটা মাথায় রাখবেন, দ্য রুরাল হাউসহোল্ডস আর গ্যারান্টিড, সো হাউ মেনি ডেজ অফ দ্য ওয়েজেস এমপ্লয়মেন্ট পার ইয়ার। সো এই যে আমাদের এমজি নারেগা যে স্কিম ছিল, এখানে কতদিনের গ্যারান্টি ওয়ার্ক ছিল, সেটা ছিল 100 ডেজ। এখন এটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেটার নাম চেঞ্জ করে কি করা হয়েছে, ভিবিজি রামজি বিকশিত ভারত গ্রামীণ রোজগার আজীবিকা মিশন, জি ফর গ্রামীণ, এইভাবে একটা নাম করা হয়েছে। এবং এখানে কতদিনের নতুন নামটা কি, এটা নাম চেঞ্জ করা হয়েছে, এটা নতুন নামের ফুল ফর্মটা কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, কারণ এটা এই বছরই করা হয়েছে। এখানে 125 ডেজ এর রোজগারের এমপ্লয়মেন্টের কথা বলা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, the Human Genome Project mapping all the humans genes was declared completed in the year 2003, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাস হিউম্যান জিনোম প্রজেক্ট একটা ইন্ডিয়াতে চলছিল, যার মাধ্যমে ইন্ডিয়ার যে সমস্ত পিপলরা রয়েছে তাদের জিনের সিকোয়েন্সিংটা কেমন ছিল সেটাকে একটা ম্যাপিং করা হয়েছিল, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ানদের মধ্যে কি প্রকার জিন রয়েছে, সেটা সেন্ট্রাল এশিয়ানদের আমরা যে আরিয়ান মাইগ্রেশন থিওরি সেটা কানেক্ট করার জন্য, পাশাপাশি যে আমরা ইন্ডিয়ানরা কোন প্রকার অসুখের ক্ষেত্রে, কোন প্রকার ডিজিজের ক্ষেত্রে ভালনারেবল, সেটা খতিয়ে রাখার জন্য এই জিনিসটা করা হচ্ছিল আর কি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18, এখানে কি রয়েছে, যে জুপিটার the largest planet is also notable for having the, so basically জুপিটার আমাদের কি লার্জেস্ট প্ল্যানেট, এটা এই কোশ্চেনের মাধ্যমে বুঝতে পারলাম। এখানে আমাদের যে সোলার সিস্টেম, সেখানে মাথায় রাখতে হবে যে আমাদের সব থেকে মানে আমাদের যে সোলার সিস্টেম, তো সূর্যের সব থেকে কাছের প্ল্যানেট কোনটা, আমাদের যে আর্থ রয়েছে সেটা কত নম্বরে রয়েছে, আর্থ কত বড়। এখানে আমরা প্ল্যানেট গুলোকে, আমাদের সোলার সিস্টেমের প্ল্যানেট গুলোকে দুই ভাগে ভাগ করি। ঠিক আছে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল, বেসিক্যালি একটা আমাদের দুই ভাগে ভাগ করা হয় এমনিতেও, যেখানে আমরা কি কি দেখতে পারি, যে সলিড ল্যান্ড বা রকি প্ল্যানেট দেখতে পারি। আর আমাদের জুপিটার থেকে যে সমস্ত প্ল্যানেট গুলো রয়েছে সেগুলোকে গ্যাসিয়াস প্ল্যানেট বলা হয় বা জোভিয়ান প্ল্যানেট বলা হয়, কারণ সেগুলো বেসিক্যালি ফর্ম বাই দ্য গ্যাসেস। ঠিক আছে, তো সেগুলো আমি ক্লাসে আরো ডিটেলসলি তোমাদেরকে করাবো। ওকে, সো এখানে মাথায় রাখতে হবে যে শর্টেস্ট ডে এন্ড ফাস্টেস্ট রোটেশন অ্যামং দ্য প্ল্যানেট, সব থেকে শর্টেস্ট ডে এবং ফাস্টেস্ট রোটেশন কেন হয়, কারণ যখন এটা গ্যাস দিয়ে তৈরি, তাহলে তার ওজন কি হবে, হালকা হবে, সেই জন্যই সেটা ফাস্ট রোটেট করে বেসিক্যালি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, the Chandrayaan 3, the which achieved a successful soft landing near the moon's south pole,
ল্যান্ডেড ইন দ্য ইয়ার। সো আমরা যে চন্দ্রযান 3 যে মিশনটা সেন্ড করেছিলাম, যেটা আমাদের যে মুন ছিল তার সাউথ পোলে ল্যান্ড হয়েছিল, তাহলে সেটা কত সালে? বেসিক্যালি 2023 সালে। সেটা মাথায় রাখবে। ইয়ারটা আরেকবার একটু ক্রস চেক করে নাও, 2024 আমার মেবি মনে হচ্ছে, একবার ক্রস চেক করে নিও। Question number 20, the dolly. So এখানে dolly, that means not dolly chaiwala. Okay, the dolly, the first mammals to be successfully cloned from an adult cell was, so এখানে ডলি একটা ম্যামেল ছিল যেখানে যার সাথে এটাকে ফার্স্টলি ক্লোন করা হয়েছিল, সেটা কি ছিল? সেটা ছিল সিপ। ঠিক আছে, একটা ভেড়া ছিল। সেটা জাস্ট মাথায় রাখলে চলবে। এগুলো জিকের, স্ট্যাটিক জিকের কোশ্চেন। দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সো ইন্টারন্যাশনাল আইসিসির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? দুবাইয়ে রয়েছে। ঠিক একইভাবে আমাদের যে বিসিসিআই, এটার ফুল ফর্মটা মাথায় রাখবে। ঠিক আছে, এটার ফুল ফর্ম কি সেটা মাথায় রাখবে। আর এটার হেডকোয়ার্টার কোথায় রয়েছে সেটা মাথায় রাখবে। দেখে নেবে এগুলো গুগল করে। কোশ্চেন নাম্বার 22, so the 2022 FIFA World Cup was hosted by, so 2022 এর যে FIFA World Cup হয়েছিল সেটা কাতারে হয়েছিল। এখন 2026 এর ওয়ার্ল্ড কাপ কোথায় হচ্ছে? নিশ্চয়ই সবাই জানো, ভালো মতোই ফলো করছো। হ্যাঁ, এটা বলে দিও যে কার কার হার্ট ব্রেক হয়েছে, জাস্ট কমেন্টে। ওকে, কোশ্চেন নাম্বার 23, Neeraj Chopra was India's gold medal at the Tokyo's Olympic 2022 in the event. So আমরা জানি যে নীরাজ চোপড়া বেসিক্যালি কি করে? তিনি জ্যাভলিন থ্রো করেন, তাই না? নেক্সট কোশ্চেন, the term the chuker refer to a period of a play is associated with which sport? So এই যে টার্মটা, এটা কোন স্পোর্টস এর সাথে রিলেটেড? বেসিক্যালি এটা পলো একটা গেম, ঠিক আছে, সেটার সাথে রিলেটেড। ওকে, হ্যাঁ, এখানে পোলো থেকে একটা কোশ্চেন আমার মাথায় আসলো। একজন রাজা ছিলেন, আমি ক্লু দিয়ে দিই, যিনি হর্স পোলো খেলতে খেলতে তিনি মারা যান। ঠিক আছে, তিনি দিল্লি সালতানাতের একজন এম্পায়ার ছিলেন। কে ছিলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কোশ্চেন নাম্বার 24, দ্য জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডস, দ্য ইন্ডিয়াস হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড, ওয়াজ দ্য ফার্স্ট কনফার্ড ইন 1965 টু। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছিল, ফার্স্ট কাকে দেওয়া হয়েছিল? বেসিক্যালি সো জি শঙ্কর কুরুপকে দেওয়া হয়েছিল। এই জিনিসটা স্ট্র্যাটেজিকে এগুলো মাথায় রাখবে। আর বেসিক্যালি রিসেন্ট যেগুলো প্রাইজ তোমাদের দেওয়া হয় এবং ফার্স্ট যেটা দেওয়া হয়েছিল সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো একবার দেখে নেবে। দ্য ফার্স্ট রেসিপিয়েন্ট অফ দ্য পরমবীর চক্র, ইন্ডিয়াস হাইয়েস্ট, দ্য ওয়ার টাইম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড। সো গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়ার টাইম আর একটা হচ্ছে পিস টাইম। তো পিস টাইমের অ্যাওয়ার্ড গুলো দেখে নিবে। আর যে আমাদের ওয়ার টাইমের রয়েছে, যেমন তার পরমবীর চক্র রয়েছে, তারপর বীর চক্র রয়েছে, শৌর্য চক্র রয়েছে, কীর্তি চক্র রয়েছে, এগুলো দেখতে হবে তোমাদেরকে। তো এটার আনসার কি হবে? যে মেজর সোমনাথ শর্মা। ওকে, কোশ্চেন নাম্বার নেক্সট 27, দ্য ফিল্ড medal, a top international award. The Fields Medal, a top international award in the mathematics, is awarded once every. So এই যে ফিল্ড মেডেলটা দেওয়া হয়, এটা তোমরা ফিল্ড মেডেল অনেক সময় মানে কনফিউজ হয়ে যেতে পারো যে এটা হয়তো যুদ্ধের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। না, এটা ম্যাথমেটিক্স এর রিসার্চের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। তাহলে এটা 4 বছর অন্তর অন্তর দেওয়া হয়, এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, নেক্সট, দ্য উইংস অফ ফায়ার ইজ ওয়েল নোন অটোবায়োগ্রাফি অফ। তাহলে এই যে উইংস অফ ফায়ার বায়োগ্রাফিটা কার লেখা? অবভিয়াসলি আমাদের ইনস্টিটিউশনের নাম যেটা রয়েছে, যেনার নামে আমরা নাম রেখেছি, ডক্টর এপিজে আব্দুল কালাম, এনার নামেই, মানে ইনারই এটা উইংস অফ ফায়ার অটোবায়োগ্রাফি, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, দ্য হোয়াইট টাইগার্স হুইচ ওন দ্য বুকার প্রাইজ 2008 was written by। তাহলে এটা হোয়াইট টাইগার খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে যে বুকার প্রাইজ রয়েছে এটা ইম্পর্টেন্ট, যে এই রিসেন্ট ইয়ারে এবছরে বুকার প্রাইজ মেবি এখনো প্রোভাইড করা হয়নি। যদি প্রোভাইড করা হয় তাহলে এবছর কে পেয়েছে, কোন বইয়ের জন্য পেয়েছে, কারা এটাকে প্রোভাইড করে, হ্যাঁ, আর সেটা কি রিজিওনাল ল্যাঙ্গুয়েজের জন্য না অনলি ইংলিশের জন্য বুকার প্রাইজ প্রোভাইড করা হয়। আর যদি এবছরেরটা না পাই তাহলে 2025 এরটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, সেটা দেখে নেবে তোমরা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 30, দ্য মালগুদি ডেজ। এটা অলরেডি আমরা কিন্তু পড়েছি যে আর কে নারায়ণন, তিনি অনেকগুলো বই লিখেছিলেন, অনেকগুলো সাহিত্য লিখেছেন, নোবেলস লিখেছেন, তার মধ্যে একটা মালগুদি ডেজ, আ কালেকশন অফ দ্য শর্ট স্টোরিজ সেট ইন দ্য ফিকশনাল সাউথ ইন্ডিয়ান টাউনস, ওয়াজ রিটেন বাই আর কে নারায়ণন। তিনি অনেক গল্পই তোমরা হয়তো ক্লাসে পড়ে এসেছো, সো আমাদের পাঠ্য বইয়ের অংশ ছিল সেগুলো। দেন কোশ্চেন নাম্বার 31, which two Indians wetland were among the first sites designated under the Ramsar Convention 1980? সো আমাদের যে রামসার কনভেনশন 1972 এ বেসিক্যালি ইরানের একটা শহর ছিল রামসার, সেখানে করা হয়েছিল। আমাদের বিভিন্ন যে ওয়েটল্যান্ড রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য একটা কনভেনশন নিয়ে আসা হয়, যেটাকে রামসার কনভেনশন বলা হয়। এখানে রামসার কনভেনশনে বর্তমানে ইন্ডিয়াতে কতগুলো কি রয়েছে, রামসার সাইট রয়েছে, ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট। তাহলে ইন্ডিয়ার সাইট কতগুলো রয়েছে, হাউ মাচ, সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের কোন স্টেটে সব থেকে বেশি রামসার সাইট রয়েছে সেটা ইম্পর্টেন্ট।
ওয়ার্ল্ডের ক্ষেত্রে কোন দেশে সব থেকে বেশি রামসার সাইট রয়েছে সেটা ইম্পর্টেন্ট, এগুলো জিকের কোশ্চেন দেখে নেবে। ফার্স্ট যেটা ছিল সেটা চিল্কা আর কেওলাদেও ন্যাশনাল পার্ক, এটা ঠিক আছে। এবং বর্তমানে কতগুলো রয়েছে, ঠিক আছে, হাউ মাচ ইন্ডিয়াতে কতগুলো রয়েছে সেটাও ইম্পর্টেন্ট, এগুলো দেখে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 32, দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি of the 1984 involved the leakages of which toxic gas? তাহলে ভোপাল গ্যাস যে ট্র্যাজেডি হয়েছিল সেটা বেসিক্যালি আমরা কি জানি কোন গ্যাসের লিকেজের জন্য হয়েছিল, সেটা হচ্ছে আমাদের মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়ানাইড, এই জিনিসটা মাথায় রাখবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 33, the Shanghai Cooperation Organization SCO of which India is a member was founded in 2001 is a headquarter in, তাহলে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বেসিক্যালি হেডকোয়ার্টার কোথায় রয়েছে, বেজিং এ রয়েছে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। Okay, next, the OPEC, Organization of the Petroleum Exporting Countries, founded in 1960, has headquarters in তাহলে ভিয়েনা, অস্ট্রেলিয়া। ওপেক কি আমাদের বিভিন্ন যে পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ গুলো রয়েছে, ওপেক্স এর মেম্বার কারা রয়েছে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওপেক্স এর মেম্বারস কারা এটা ইম্পর্টেন্ট, এটা দেখে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন, the ruins of the Hampi, the capital of the Vijayanagara Empire and UNESCO World Heritage Site are located. So Hampi কোথায় located? Basically Karnataka located. Okay, next, the Madhubani painting of folk art style using the natural dyes originates from the Mithila region. তো মিথিলা রিজন আমরা সবাই জানি কোথায় রয়েছে, বিহারে রয়েছে, তাই না। নেক্সট কোশ্চেন, the world's wide web was invented by, তো www কে ইনভেন্ট করেছিল, এটা তো আমার বক্সিং না, তাই না, সো টিম Berners-Lee. Okay. Next question. So Jan McCarthy, who coined the term 1955, is regarded as the father of artificial intelligence. John McCarthy, EI এর father, এই জিনিসটা মাথায় রাখবে 1955 এ। Okay. Next question. Due to its overseas territories spanning the globe, the country with the highest number of its time zone, সব থেকে বেশি highest number of time zone কার রয়েছে কোন দেশের, সেটা বেসিক্যালি ফ্রান্স। তোমাদের মনে হতে পারে রাশিয়া সব থেকে লম্বা, কিন্তু ফ্রান্সের কি রয়েছে, ফ্রান্সের বিভিন্ন জায়গায় অনেক টেরিটরি রয়েছে, তাই না। ইন্ডিয়াতে ফ্রান্সের টেরিটরি কি ছিল এবং পর্তুগিজের কোনগুলো টেরিটরি ছিল ইন্ডিয়াতে, কোনগুলো কলোনি ছিল, কোন জায়গাগুলো, সেগুলো কমেন্টে অবশ্যই জানাবে, অথবা তোমরা দেখে নেবে গুগল করে, সেগুলো ইম্পর্টেন্ট। ফ্রান্সের এই জন্যই বেশি কারণ ফ্রান্সের টেরিটরি অনেক ছোট ছোট আইল্যান্ড অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে, সেই জন্যই অলমোস্ট 11 টাইম জোন ফ্রান্সের রয়েছে, তাই না, সেই জন্য এটাই সব থেকে হাইয়েস্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু গ্রান্ট দ্য ওমেন্স দ্য রাইট টু ভোট ইন দ্য ন্যাশনাল ইলেকশন ওয়াজ, তাহলে এমন কোন দেশ রয়েছে যারা মহিলাদেরকে প্রথম রাইট টু ভোট দিয়েছিল, সেটা নিউজিল্যান্ড। সো কমেন্টে অবশ্যই এটাও জানাবে, বলেই দিই আমাদের রাইট টু ভোট কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, সেই 26 এর মধ্যে রাইট টু ভোট রয়েছে, তাই না। এটা কি প্রকার, এক প্রকার রাইট, এটা হচ্ছে আমাদের লিগ্যাল রাইট অথবা কনস্টিটিউশনাল রাইট, কারণ কনস্টিটিউশনের মধ্যে মেনশন রয়েছে। কত বছর বয়সের ঊর্ধ্বে, তাহলে 18 বছর, আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ 18 বছরের ঊর্ধ্বে সবাই ভোটদানের সুযোগ পাবে, তাই না। প্রথমে এটা 21 বছর ছিল, কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা 21 থেকে 18 করা হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। সো এই ছিল আজকের ক্লাসের কোশ্চেন, আশা করি সেশনটা ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সট তোমরা কোন টপিকের উপরে এমসিকিউ কোশ্চেন চাইছো, প্র্যাকটিস কোশ্চেন চাইছো, অবশ্যই কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করব খুব শীঘ্রই তোমাদের জন্য প্র্যাকটিস সেট নিয়ে আসার। আর যে কোনো প্রকার কোয়ারিজ এর জন্য আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, বাই বাই।